আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের আলোচ্য বিষয়, আজকের মেডিসিন হচ্ছে মার্কসল। তো মার্কসল ওষুধটি স্থূলপারা হইতে প্রস্তুত করা হয়। মার্কসল ওষুধটি স্থূলপারা থেকে প্রস্তুত করা হয়। আমি বুঝিয়ে দিচ্ছি। পারা মানে পারদ। তাই যে পারা শক্তিকৃত অবস্থায় দুঃখ মানবের সীমাহীন কল্যাণকর, যেই পারদটা দুঃখ মানবের সীমাহীন কল্যাণকর, সেই পারার স্থূল অবস্থায় মানবের দেহটি পারা বিষে জর্জরিত হয়। আপনাদের স্মরণে থাকা উচিত, কবিরাজি শাস্ত্রে অধিকাংশ ঔষধ এই স্থূল পারার সংমিশ্রণে প্রস্তুত। তাই এমন কোন রোগী কবিরাজি চিকিৎসা করিয়া আমাদের নিকট আসিলে তখন আমাদের প্রধান কাজ ও কর্তব্য ওই কবিরাজি মহাশয়ের পারা দুষ্টিকে শোধন করে আমাদের মেটেরিয়া মেডিকায় যে কোটি শোধন করা। মানে যে কবিরাজি চিকিৎসা করে, কবিরাজি চিকিৎসাটা কিন্তু মূল ইয়া থাকে কি, পারদ। এটা ব্যবহার করবে স্বর্ণ ভস্ম, যারা কবিরাজি বুঝে নাকি, স্বর্ণ ভস্ম, পারদ বা এরকম কিছু আর কি। এগুলো যারা বুঝেন, যারা ভালো চিকিৎসক, যে কবিরাজি চিকিৎসা করে এসেছেন, রোগী তো আর বুঝতে পারবে না আমি পারদ খেয়ে এসেছি, আমাকে কবিরাজ যদি বোঝেন যে কবিরাজি চিকিৎসা করে এসেছি, তাহলে তাকে প্রথমে এক ডোজ মার্কসল দিয়ে তাকে পরিশোধন করে নিতে হবে। তার দেহটাকে শুদ্ধ করে নিতে হবে, মুক্ত করে নিতে হবে, দুষ্মুক্ত করে নিতে হবে। এটাই বলছে এখানে। মেটেরিয়া মেডিকেল যে কয়টি ওষুধ প্রথম শ্রেণীর পলিক্রেস ওষুধ হিসাবে ধরা হয়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মার্কসল। আর মার্কসলকে সিফিলিসের রাজা বলা হয়। আপনারা জানেন তো, প্রত্যেকটা মেডিসিনের কি আছে, মায়োজমের একটা রাজা আছে। সিফিলিটিক মায়োজমের রাজা কে? এখন রানী কে? সিফিলিনা। রানী কে? দেখেন নামের মধ্যে ইয়া হলো, মিল হলো, কিন্তু উনি রানী। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানি, সিফিলিটিক মায়োজমের একটা রাজপুত্র আছে, কেউ বলতে পারবেন? ভেরি গুড, আমি অত্যন্ত গর্বিত, আপনাদের অভিজ্ঞ লোক আছেন এখানে। যে সিফিলিটিক মায়োজমের অন্য মেডিসিনে কিন্তু রাজপুত্র নেই। এই সিফিলিটিক মায়োজমের রাজপুত্র হচ্ছে অ্যাসিড নাইট্রিক। তো ডাক্তার কেন্ট মার্কুরিয়াসকে মানব দেহের বেরোমিটার বলে অভিহিত করেছেন। ইহা একটি ধাতব স্বাদ মুক্ত কালো বর্ণের পাউডার। কালো বর্ণের পাউডার, এক কথায় ইহা একটি পারদ। পারাটা বুঝতে পারছেন, এটা একটা পারদ। তো ক্রিয়াস্তর কোথায় কাজ করে? রক্ত, শ্লেষ্মিক ঝিল্লি, মুখ গহ্বর, গ্রন্থি সমূহ, গলা, যকৃৎ, কিডনি, জননেন্দ্রিয়, গলা, সন্ধি, অস্থি ও চর্ম। উপযোগিতা: যাদের চুল হালকা, গায়ের চামড়া ও পেশিগুলো ঢিল, তাদের ওষুধে প্রযোজ্য। এখন আসুন চরিত্রগত লক্ষণে। রাত্রে বৃদ্ধি। মার্কসল মানে কি? রাত্রে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, অর্থাৎ বিছানার গরমে বৃদ্ধি, রাত্রে বৃদ্ধি এবং ঘর্মাবস্থায় বৃদ্ধি, ঘামে বৃদ্ধি। এই তিনটা কথা মনে রাখবেন। রাত্রে বৃদ্ধি, বিছানার গরমে উত্তাপে বৃদ্ধি এবং ঘর্মাবস্থায় ঘামে বৃদ্ধি। এই হচ্ছে মার্কসল চিনার, মানে প্রথমে চিনা ফেলবেন কিভাবে, রোগী বলার সাথে সাথে। মার্কসল রোগী অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না। শীতকালে বা বর্ষাকালে ঠান্ডা লাগিয়া তাহার সর্দি কাশি দেখা দেয়, গ্র্যান্ডগুলো ফুলিয়া যায়। এরকম লক্ষণই আসেন না? অসংখ্য। এই যে একটা সিজন এখন আসতেছে, বৃষ্টির দিনে একটু ঠান্ডা লাগছে, গ্ল্যান্ড ফুলে গেছে। আর অন্য মেডিসিন আছে, ডালকামারও হতে পারে ঠান্ডা গরম থেকে, মানে এরকম। তো অতিরিক্ত গলা, অতিরিক্ত ঘাম। দেখুন, আবার মার্কসলকে মনে রাখার জন্য আবার তিনটা শব্দ মনে রাখবেন: অতিরিক্ত ঘাম, অতিরিক্ত পিপাসা, অতিরিক্ত লালাসা। বাস এই তিনটা শব্দ মনে রাখেন, মার্কসলকে আর ভুলবেন না। এই তিনটা জিনিস বেশি আসবে, কি? অতিরিক্ত ঘাম এবং অতিরিক্ত লালাস্রাব এবং অতিরিক্ত পিপাসা। আবার দেখুন, পিপাসার মধ্যে আছে এত পিপাসা, যত
লিটার পানি খায় তার চেয়ে দ্বিগুণ 3 গুণ প্রস্রাব করি। অর্থাৎ পানি খেলো 1 গ্লাস, প্রস্রাব করলো 3 গ্লাস। এটা মাকসুলের লক্ষণ। রাত্রে বৃদ্ধি থাকতে হবে, পিপাসাটা রাত্রেও বৃদ্ধি, ঘুম থেকে উঠেও পানি খায়। মাকসুলের জিহ্বা মোটা থলথলে। আমরা মাকসুলকে চিনার জন্য, যেমন এন্টিমপ্রুটকে চিনার জন্য জিহ্বা দেখে আর কিছু দরকার নেই। কি বলেন ফরাদ সাহেব? এন্টিমপ্রুট জিহ্বা দেখেন, ওষুধ দিয়ে দেন, জিহ্বা কি হবে? দুধের সরের মতো লেপাবৃত। বাস এন্টিমপ্রুট, আর কিছু দরকার নেই। আবার রোগ যাই হোক, ক্যান্সার আলসার যাই হোক। আবার মাকসুলের জিহ্বা দেখবেন মোটা সরস থলথলে, জিহ্বার মধ্যে দাঁতের ছাপ সুস্পষ্ট, ভারীভাবে দাঁতের ছাপ। বাস। আর জিহ্বার দেখবেন পানি একদম রসালো থলথলে, জিহ্বাটা সরস মোটা। এত পিপাসা মানে জিহ্বাটা এত রসালো, পানির মানে মনে টিপ জিহ্বা বের করলে রস পড়েও যায়, কিন্তু প্রচুর পিপাসা। কিন্তু পিপাসা নেই, বিপরীত। কোন মেডিসিন? পালচিটিলা। ব্রায়োনিয়ার পিপাসা হচ্ছে মানে অনেকক্ষণ পরে 1 গ্লাস পানি খাবে, একটানে খেয়ে ফেলবে, আর বেশিক্ষণ খেতে পারবে না, কারণ কোচে নড়াচড়া বেড়ে যায়। আর পালচিটিলার পিপাসা হচ্ছে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় এবং শুকনা, সে পানি পান করবে না, এবং না খেলে সে ভালোই থাকে। আর আর্সেনিকামের পিপাসা হচ্ছে, এই কালকে একটা রোগী আসছে জ্বরের, তো ওর পিপাসা হচ্ছে মনে হয় যেন 1 জগ পানি এক্ষুনি টান দিয়ে খেয়ে ফেলবে, এত পিপাসা, মনে 1 জগ পানি খেতে পারবে, 1 জগ, কিন্তু 1 ঢোক খায়। 1 ঢোক খেলে পিপাসা মিটে যায়। এই হচ্ছে কি? আর্সেনিকাম। তাহলে আমরা পিপাসাটা দেখে মাকসুলকে মূল্যায়ন করব, ঠিক আছে? ব্রায়োনিয়ার পিপাসা হচ্ছে সে একসাথে অনেকক্ষণ পরে অনেকখানি পানি খাবে। কেন খাবে? কারণ সে নড়াচড়া করলে, উঠতে গিয়ে পানি খেতে গেলে বারবার তার বিরক্ত, তার রোগ বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, এই জন্য সে অনেকক্ষণ পর অনেকখানি পানি একসাথে খায়। প্রশ্ন থাকলে পরে করবেন। তো মাকসুলের জিহ্বা মোটা থলথলে, মুখ সরস, জিহ্বা সরস কিন্তু পিপাসার্ত, এবং জিহ্বা পুরু, দাঁতের ছাপযুক্ত, ম্যাপের মতো তালি তালি, ম্যাপের মতো। এবং মাকসুলের জিহ্বায় যখন ক্ষত হয়, আমরা কিন্তু অনেকে জিহ্বার ক্ষত দেখে ছাল উঠে যায়, জিহ্বার ছাল উঠে যায়, এরকম ম্যাপের মতো তালি তালি দেখা যায়, তখন আপনারা নিঃসন্দেহে আপনারা কি দিবেন? মাকসুল দিয়ে দিবেন। পিপাসা অত্যন্ত প্রবল, অথচ জিহ্বা রসালো। এই প্রকৃতির জিহ্বার লক্ষণ অন্যান্য ওষুধে বিরল। যেখানে পিপাসা নেই সেখানে মাকসুল হতে পারে না। দাঁতের গোড়ায় ঘা, দেখেন মুখের, বলছিলাম ওই যে কোথায় কাজ করে, মাকসুল যে মুখ গহ্বরের কত বড় মাপের ওষুধ। দেখেন দাঁতের গোড়ায় ঘা, দাঁত নড়া, দাঁতে বেদনা, এবং তাহা রাত্রে বৃদ্ধি। কথাটা থাকবে কি? রাত্রে বৃদ্ধি। দাঁতের মাড়ি ফুলা এবং দাঁতের মাড়ি সরিয়া যায়, এমন আছে না? দাঁতের মাড়িগুলো আলগা আলগা এমন এসে বলে সরিয়া যায়। মাড়ি হইতে রক্ত পড়া, দাঁতের অগ্রভাগ হইত। দাঁতের মাকসুল, দাঁত দেখে মাকসুল চিনবেন। মাকসুল চিনার আরেকটা লক্ষণ শিখিয়ে দিচ্ছি। আপনার সামনে রুগী এসে দেখুন কথা বলবে, দেখবেন তার দাঁতগুলো এলোমেলো, গ্যাস দাঁত এলোমেলো, মানে দাঁতে একটা উঁচু একটা নিচে, একটা কোদালের মতো আরেকটা চিকন, আছে না? কোদাল দাঁত আছে না? হ্যাঁ, মোটা মোটা এলোমেলো করা, কিন্তু তার দাঁতের যে সামনাটা, অগ্রভাগ, বিশেষ করে উপরের মাড়ি, মনে রাখবেন, মাকসুলটা চিনে ফেলবেন তার কথা বলতে বলতে। উপরের মাড়ির দাঁতের এই আগাগুলো ক্ষয়ে গেছে, গোড়া ঠিক মজবুত লেগে আছে। হ্যাঁ, অগ্রভাগ অর্থাৎ সামনের দাঁতের সামনাটা, আগাটা ক্ষয়ে যায়, গোড়া ঠিক শক্ত থাকে। দন্ত শুলে অর্থাৎ দন্ত বেদনায় মাকসুল যেন ধনন্তরী। ধনন্তরী বুঝেন? কে বলতে পারবেন এই ধনন্তরী অর্থ কি? হ্যাঁ, মানে ম্যাজিক। ম্যাজিক, ধনন্তরী মানে ম্যাজিকের মতো কাজ করে। মুখে ক্রমাগত থুতু জমে, মাকসুলের কিন্তু থুতু জমে, থুতু জমে,
থুতু জমিতে থাকিলে উত্তাপে উপশম হইলে মার্কসল কখনো ব্যর্থ হয় না। মুখ হইতে অত্যাধিক লালাস্রাব, দেখেন বারবার কিন্তু লালাস্রাবটা আসতেছে। মুখ হইতে অত্যাধিক লালাস্রাব, তাহা গাঢ় এবং আঠালো। আমরা রুগী আসলে জিজ্ঞাসা করি লালা, কিন্তু আমরা নেই, একটা ইয়া আছে লালা। যদি জিজ্ঞাসা করেন আপনার কি লালা লোল পরে, যেটা সহজ ভাষায় আমরা বলি লোল পরে, হ্যাঁ ডাক্তার সাহেব আমার তো রাত্রে লালা পরে, লোল পরে, বালিশ ভিজে যায়, এগুলো লেগে থাকে, সকাল উঠে দেখে এগুলো দাগ পরে আছে, আছে না? তো এই লালাটা হচ্ছে আঠালো, চটচটে, সাবানের ফেনার মতো এবং বিশ্রী পচা দুর্গন্ধময়। মনে রাখুন, বিশ্রী পচা দুর্গন্ধ এবং কখনো তামার আশা যুক্ত। নিদ্রাকালে মুখ হইতে লালা নিঃসরণ ও খুব প্রচুর পরিমাণে হইতে থাকে এবং এত প্রচুর পরিমাণে হইতে থাকে যে বালিশ ভিজিয়া যায়। ঠিক আছে, এখন আসুন, মুখে এত দুর্গন্ধ যে, সাথেই জিজ্ঞাসা করবেন আপনার লালা সব সকাল মুখে কি খুব প্রচুর দুর্গন্ধ? ওরে বাবারে কিরকম, দেখেন মুখে এত দুর্গন্ধ যে কাছে দাঁড়িয়ে কথা বলা যায় না। ঘামেও এত দুর্গন্ধ যে পাশের লোকটি দুর্গন্ধে অতিষ্ঠ হইয়া যায়। এই মাত্র একটা কথা মনে পড়ছে, আজ থেকে কয়েক বছর আগে 84 একটা মেয়ে আসছে, 84। তো আসার পর সে ওই যে ওখানে বসছে, আমার একটু ওখানে, আমি ওখানে বসাইছি, আমি আর পারছি না। কেন? তার মুখ থেকে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, মানে এত দুর্গন্ধ, আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার তখন হোমিওপ্যাথিক চেম্বারে স্প্রে ব্যবহার করা যায় না, ওষুধের ক্রিয়া নষ্ট হয়, যে আপনারা যারা পুরানো ডাক্তার তারা জানেন। তো স্প্রে নাই যে আমি স্প্রে দেবো, কিন্তু আমি তাকে তো বলতেও পারতেছি না। তার মা সাথে আছে, তার বাবা গ্রীস প্রবাসী, গ্রীসে থাকি। তো এখন ওখানে বসে তার রোগীলিপি করলাম। আপনি দেখুন তার গায়ে এত গন্ধ যে, এবং মুখে এত গন্ধ যে, আমি তাকে শখ করে কাছে এনে বলছিলাম, বলো মা তোমার কি কি সমস্যা। আমি আর বসাইতে পারিনি, আমি তারপর 2 মিনিট পর ওদিকে বসেছি, তুমি একটু ওইদিকে বসো। মাকে কৌশল করে এখানে বসাই, আমি তোমার মাকে এখানে, মানে অর্থাৎ তার গন্ধ সহ্য করতে পারতেছি না। তো এখন তার দাঁতগুলো এত মেলু যে, আর তার শরীরে এত বেশি গোটা বাচ্চা হয়েছে যে, এবং কালো কালো দাগ পড়ে আছে এই গোটা বাচ্চাগুলো। বিশ্বাস করেন, শুধু একটা মাত্র নিউ প্রোটিনসি, একটা প্রোটিনসি দিছি আমি। ওই যে ধনন্তরী, একটা প্রোটিনসি, তার গায়ের গন্ধ, মুখের গন্ধ, তার যে বাচ্চাগুলো একেবারেই সেরে গেছে। এখন মেয়েটা ঢাকাতে লেখাপড়া করে কলেজে, নতুন হচ্ছে। তো একটা সাকসেসফুল কেস বললাম। পুজের উপর মার্কসওয়েলের ক্ষমতা প্রায় অদ্বিতীয়। পুজের উপর, যেমন মনে রাখিবেন, যেখানে পুজ জন্মে নাই বা পুজ জন্মিতে বিলম্ব হইতেছে, এরূপ ক্ষেত্রে মার্কসওয়েল সমধিক ফলপ্রদ। পুজ জন্মে নাই অথবা পুজ হইছে, এই ক্ষেত্রে দুই ক্ষেত্রে কি করতে পারেন? আপনি এটাকে পাকিয়ে গলিয়ে দিতে চান, তাহলে কি মার্কসওয়েলের কাছে, মার্কসওয়েল সিদ্ধান্ত নেবে কোনটা সঠিক হবে। যেমন আমরা হিপার সালফার ব্যবহার করি, নিম্ন শক্তি দিলে কি হয়? পুজ হইয়া বের হইয়া যায়। যেমন হিপার 6 দেন, কি হবে? পুজ তৈরি হয়ে যাবে। আবার হিপার 200 দেন, বসে যাবে। আচ্ছা না, যারা অভিজ্ঞ ডাক্তার তারা এগুলো বুঝে বলে। ঘা এবং ক্ষত গভীরভাবে শরীরের মধ্যে প্রবেশ করিতে পারে না, ইহার উপর ভাগেই ছড়াইয়া পড়িতে থাকে এবং ক্ষত হইতে স্রাব কিছুতেই শুকাইতে চাহে না। অর্থাৎ ক্রমাগতই পুজ জন্মিতে থাকে, প্রদাহিত হলেই পুজ জন্মে। মার্কসওয়েলে যে কোনো প্রদাহিত হলেই পুজ জন্মে। আবার মার্কসওয়েলে যে কোনো প্রদাহ এবং ক্ষত উত্তাপ প্রয়োগে কি শীতল প্রয়োগে কোনোটিতেই উপশম হয় না। যেমন ফোড়া হইবার প্রবণতা, মার্কসওয়েলের ফোড়া আছে না? এখন মার্কসওয়েলের ফোড়াটা কেমন দেখেন, আর হিপার সালফার ফোড়া কেমন দেখেন, দুটা বিপরীত। কিভাবে ওষুধ নির্ভর, আপনি আসলে আমরা হিপার সালফার কেন, হিপার সালফার তো আপনি দেখি না, না দেখা যাবে না, দেখা যাবে না, স্পর্শগত। আর আপনি যদি মার্কসওয়েলের ফোড়া হয়, কি বলবে? দেখি, হ্যাঁ দেখেন সমস্যা নেই, টিপ দেন, হ্যাঁ দেন, সমস্যা নেই। দেখেন কিরকম ফোড়া হইবার প্রবণতা, ফোড়া পাকেও না, গলেও না, আবার বসেও না, তবে পাকলে প্রচুর পুজ হয়। মারিতে গালের ভেতর, জিহ্বার গলার ভেতর ফোড়া এবং ক্ষত হয়। ওই যে মুখ গহ্বর, এই মুখের ভিতর ক্ষত, পুজ পড়ে, মানে বিভিন্ন হয়। আবার মুখের ভিতর দাঁতের মারিতে ক্ষত,
বা ব্রাশ করলে রক্ত পড়ে এরকম লক্ষণে ব্যথা করে, মিষ্টি খেলে বেড়ে যায়, ঠান্ডায় বেড়ে যায়, কি ওষুধ? না না, হ্যাঁ যেটা আরেকটা মেডিসিন আছে খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত রাগী, অসহিষ্ণু, অধৈর্য, কিন্তু ব্রাশ করলে অথবা মিষ্টি খেলে, হ্যাঁ স্টেফিসেগ্রি একটা মেডিসিন আছে, মিষ্টি, হ্যাঁ মিষ্টি খেলে, আর্জেন্টাইনও মিষ্টি খেলে বেড়ে যায়। মার্কসলের ফোড়াকে ঠান্ডা ফোড়া বলে আখ্যায়িত দেওয়া হয়েছে। ঠান্ডা ফোড়া, এটাকে কি নাম দিয়েছে? ঠান্ডা ফোড়া। ওই যে বলছিলাম, হ্যাঁ দেখেন টিপতেন, সমস্যা নেই, সমস্যা নেই। তো মার্কসলের বালক বালিকাদের স্তনে দুধ আসে। আরেকটা মেডিসিন আছে, বলতে পারবেন? ভেরি গুড। অভিজ্ঞ অভিজ্ঞ লোক আছে। আমি যে সবসময় বলি যে অডিয়েন্সে বসছেন বলে যে এখানে অভিজ্ঞ লোক নাই, আছে। মার্কসল এবং এই পালচিচিলার বালক বালিকাদের, অবিবাহিত বালক বালিকাদের স্তনে দুধ আসে। আমি আজ থেকে 5-6 বছর একটা ছেলে দেখছিলাম, তার মাথা ব্যথা ভালো, ইন্ডিয়া থেকে ফেরত, অনেক টাকা নষ্ট করেছে, একটা 6-7-এ পড়ি, পারিবারিক কলহের কারণে সে নোট দিতে পারতেছে না, হ্যাঁ সে মার্কসলের নারী সুলভ আচরণ করে, এই লক্ষণটা দেখে তার প্রচন্ড সমস্যা, একদম মেয়েদের মতো হয়ে গেছিল তার স্তনগুলো। আমি 2টা প্রোটেনসি দিয়ে তাকে ভালো করেছি। আমাশয়, এবার আসেন মার্কসলের আমাশয়। আমরা মার্কসল মানে আমাশয় মানে মার্কসল বুঝি নাকি? মার্কসল মার্ক করে এইটাই বুঝি আমরা, ডাইরেক্ট চোখ বন্ধ করে আমাশয় রুগী অথবা বিজলা যায়, কোথানি দেয়, মানে কি মার্কসল। এবার আসেন, আমাশয় সবুজ শ্লেষ্মা ও রক্ত মিশ্রিত মলত্যাগের পরেও কোতানি থেকেই যায়, অর্থাৎ পায়খানা শেষে এসে আরো 20 মিনিট 10 মিনিট বসে থাকি, তার কোতানি দিতে হয়। এবং কোতানির কারণে তার যে মলদার রেকটাম সরলান্ত্র, যেটাই বলি আমরা, এটা বের হয়ে আসে। আবার যদি রক্ত না থাকে, আম মিশ্রিত বিজলা, তাহলে মার্কসল খুব উপকারী। আবার পায়খানার সাথে রক্ত যায়, আমাশয়, আবার মার্ক পর। দেখুন, টনসিল গ্ল্যান্ড ফুলে যায়, আমরা কি করি? চোখ বন্ধ করে মার্কসলকে ভাবি না? কিন্তু স্মরণ রাখতে হবে, লক্ষণ থাকতে হবে। যেমন গ্ল্যান্ড ও গ্রন্থি প্রদাহ, গ্ল্যান্ডের বিবৃদ্ধি, কর্ণমূল, যকৃৎ, স্তন, টনসিল প্রভৃতি শরীরে যে কোনো গ্ল্যান্ড বা যাবতীয় গ্ল্যান্ডের উপর ইহার ক্রিয়া প্রায় অদ্বিতীয়। যতটা জল পান করে তার চেয়ে বেশি প্রস্রাব করে, বারবার প্রস্রাবের বেগ আসে, পায়ের তলায় ঘাম হয় এবং এই ঘাম থেকে আঙ্গুলের চিপায় ঘা হয়। খাদ্যদ্রব্যের স্বাদ বা স্বাদের অভাব, রক্তহীনতার সহিত হাত পা মুখ ফুলিয়া ওঠে বা সুত, ক্রমাগত জননেন্দ্রিয় ঘাটিতে থাকে এবং ঘাটিতে ভালোবাসে। এই যে বাচ্চারা আসবে, তার জননেন্দ্রিয়ের মধ্যে একটা হাত দিয়ে রাখবে এবং সে অযথাই এটা ঘাটতে থাকবে। আর দরকার নাই আপনার অন্য কোনো কথা, কি সমস্যা, এই সমস্যা, ঠিক আছে এই নন। আপনি কি বাচ্চাটা দেখলেন, বা বয়োবৃদ্ধরও হতে পারে, তার জননেন্দ্রিয়ে একটা হাত থাকবে, তাহলে কি দিবেন? মার্কসল একদম। আর এইরকম লক্ষণ আছে এমন কোনো মেডিসিনে নাই। এটা অনন্য বিরল সাধারণ লক্ষণের মধ্যে কি অসাধারণ লক্ষণের মধ্যে একটি, সে জননেন্দ্রিয় ঘাটতে থাকে অনবরত এবং ঘাটতে সে ভালোবাসে। রাত্রে স্বপ্নদোষ হলে, অনেক মেডিসিন আছে স্বপ্নদোষ হয়, বাট রাত্রে স্বপ্নদোষ হলে তাতে কাপড়ের মধ্যে রক্তের দাগ লেগে থাকে। এটা বিরল লক্ষণ না? স্বপ্নদোষ হলে তার ডিসচার্জটা লেগে থাকবে, হ্যাঁ সিমেন্টটা লেগে থাকবে, সাদা চটচটে হয়ে থাকবে বেশি, কিন্তু কিসের দাগ থাকে? রক্তের দাগ থাকে। মাথার চুল পড়ে যায় এবং টাক পড়ে, কাশি, শুকনো কাশি, ক্লান্তিকর, কাশিতে গলায় তীব্র যন্ত্রণা হয় এবং কাশি রাত্রে বাড়ে, বিছানার গরমে বাড়ে। এই লক্ষণটা পাইলে মার্কসল। রাত্রে বাড়ে, বিছানার গরমে বাড়ে কাশি, তাহলে কি মার্কসল। জরায়ু বা স্তন ক্যান্সারে মার্কসল প্রায় প্রয়োজন হয়। জরায়ু বা স্তন ক্যান্সারে মার্কসল প্রায় প্রয়োজন হয়। ডাক্তার ক্যান্ট বলেন, হাতের কম্পন এমন যে রোগী কোনো কিছুই উত্তোলন করিতে পারে না অথবা খেতে বা লিখতেও পারে না, এত কম্পন।
আমি শেষ করে দিচ্ছি। আমি মার্সলকে বাচ্চাদেরকে যেভাবে মূল্যায়ন করি, আমি যখন আসে বলি যে আচ্ছা, যখন কনফার্ম হওয়ার জন্য, আচ্ছা বলো তো তুমি কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণীতে পড়ো। কত পর্যন্ত নামটা পড়ছো? 7 10 পর্যন্ত পড়ছি। আচ্ছা তুমি 3-এর নামটা পড়ো তো। যেমন পরশুদিন এক রুগী আসছে নয়নপুর থেকে, তো বলছে 3-এর নামটা বলতে গিয়া 3 একে 3, 3 দোকানে আছে 3 3 9, 3 4 10, 3 5 11, 3 6 12, 3 7, মানে এরকম সে ওই এলোমেলো বলতে পারছে। তা আমার আর ওষুধ নির্বাচন করতে ভুল হয় না। আমি যে মাকসল আসলে যেই লক্ষণগুলো দেখি আপনাদেরকে শেয়ার করলাম। আর কি তার দাঁতগুলো দেখবেন, লালা পরে কিনা দেখবেন, পিপাসা কেমন দেখবেন, ঘাম কেমন দেখবেন, ঘামে গন্ধ কেমন দেখবেন, আর এই যে একটা নামটা জিজ্ঞাসা করবেন অথবা বলবেন যে 3 আর 7 কত, দেখবেন সে মিলাইতে পারবে না। ক্লাস 5 এ পড়ে 6 এ পড়ে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের এই সেমিনারে আপনারা সবাই আমার বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।